আচ্ছা, আমরা গত ক্লাসে যে ডিসিশন ট্রি এখানে থেকে শেষ করছিলাম। তো ডিসিশন ট্রি এই অ্যালগরিদমের একটা ডেটা সেট দেয়া থাকলে সেখান থেকে আমরা এনট্রপি ক্যালকুলেশন করতে পারি ফুল ডেটা সেটের। তো সাপোজ আমার একটা ডেটা সেট দেয়া আছে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, ওয়াইড এবং ডেটনেস এই ফিচার গুলো। তো এখানে আমার চারটা ইনস্ট্যান্স আছে, চারটা কলাম আছে এবং এখানে টার্গেট যে ভেরিয়েবল বাইনারি সেটাতে প্লে টেনিস ইয়েস অর নো এই দুইটা ভাগ আছে বা দুইটা ক্লাস আছে। এখন আমরা পুরো ডেটা সেটের একটা এনট্রপি ক্যালকুলেশন করব। তো প্রথমে ক্যালকুলেশনের যে ফর্মুলা ছিল এইচ অফ এস ইকুয়াল প্রবাবিলিটি, দুইটা ক্লাসের প্রবাবিলিটির এবং তার সাথে লগের ক্যালকুলেশনটা। তো এখানে শুরুতে পি অফ, আমার যেহেতু আউটপুট কলামের দুইটাই ক্লাস আছে ইয়েস এবং নো, অন্যগুলো আমরা কনসিডার করব না, শুধু আউটপুট কলামের। যখন আমরা ডেটা সেটের এনট্রপি বের করব ফুল ডেটা সেটের, তো পি অফ ইয়েস আছে আমার দুইটা, তো চারটার মধ্যে ইয়েস এর প্রবাবিলিটি 0.5, নো এর প্রবাবিলিটিও 0.5। এখন এইচ অফ এস এটা সমান লেখা যায় যে মাইনাস 0.5 মানে P1 যেটা log টু 0.5 P1 প্লাস 0.5 log টু 0.5 এটা হলো P2। P1 log টু P1 প্লাস P2 log টু P2। P1 টা হলো ইয়েস এর প্রবাবিলিটি আর P2 টা হলো নো এর প্রবাবিলিটি। তো এটা বসালে আমাদের পুরো ডেটা সেটের এনট্রপি আসে 1। তো আমরা এটা ছাড়াও আমরা বলতে পারি যে কোন একটা ডেটা সেটে অর্ধেক ক্লাস এক ক্যাটাগরির আর বাকি অর্ধেক ক্লাস আরেক ক্যাটাগরির হলে, মানে সমান সমান দুই ক্যাটাগরির থাকলে, তখন সেটা হলো পিওর সাবসেট, আর সেখানে এনট্রপি আসে 1 বলা যায় সেটাকে। তো এটা দিয়ে পুরো আমার ডেটা সেটের এনট্রপি ক্যালকুলেশন হলো, সেটা হলো 1, এইচ অফ এস 1। এখন আমরা বের করব ইনফরমেশন গেইন বা ইনফরমেশন গেইন কোন একটা নির্দিষ্ট ফিচারের ইনফরমেশন গেইন। তো সাপোজ আমাদের যে ফিচার গুলো আছে আউটলুক, ওয়াইড, টেম্পারেচার, তো এটার মধ্যে আউটলুকের আমরা ইনফরমেশন গেইন সেটা ক্যালকুলেশন করব। তো আউটলুকে যখন আমরা ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করব তখন এখানে এনট্রপি ক্যালকুলেশন করে নিতে হয়। এনট্রপি আফটার স্প্লিটিং আউটলুক, মনে করেন আমার এই ডেটা সেটের আউটলুকের মধ্যে আবার তিনটা ভাগ আছে বা তিনটা ক্লাসে ধরতে পারি, যে সানি, ওভারকাস্ট এবং রেইন। তো এই তিনটার এনট্রপি আমাদের আলাদা আলাদা ক্যালকুলেশন করে নিতে হবে। তো এনট্রপি আফটার স্প্লিটিং দ্য আউটলুক, এখানে সানি দুইটা ইনস্ট্যান্স আছে, ওভারকাস্ট আছে একটা এবং রেইন আছে একটা আমার এই ডেটা সেটের মধ্যে। এখন সানি যে দুইটা আছে দুইটাই হলো নো, ওভারকাস্ট যেটা আছে সেটা ইয়েস এবং রেইন যেটা আছে সেটাও ইয়েস। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ নো, এটা যেহেতু দুইটার মধ্যে দুইটাই নো আছে তার মানে এটা প্রবাবিলিটি 1 হবে। তো এটার যে এনট্রপি হবে এইচ অফ এস সানি, সেটা হবে 0, কারণ আমার কোন ডেটা সেটের মধ্যে সবগুলাই যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে এনট্রপি হয়ে যায় 0, আর অর্ধেক এক ক্লাস বাকি অর্ধেক আরেক ক্লাস থাকলে সেই ক্ষেত্রে এনট্রপি হয় 1। এরপরে ওভারকাস্ট একটাই ছিল ইয়েস, তো এটা প্রবাবিলিটি হবে 1/1, সেটা 1 এবং এই সব ওভারকাস্ট লেখা যায় 0 যেহেতু এটা একটাই ইয়েস আছে। পরেরটাতেও সেম, যেহেতু পিওর ডেটা সেট একটাই ইয়েস ক্লাস আছে, তো সেটার ক্ষেত্রে। তো এটা ক্যালকুলেশনের পরে এখন আমরা ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করব। তো ইনফরমেশন গেইনের ক্ষেত্রে আমরা আগে এই সব এস আউটলুকের যে এনট্রপিটা, ওয়েটেড এনট্রপি মানে ওভারঅল ওয়েটেড এনট্রপিটা ক্যালকুলেশন করব এস আউটলুক। তো এখানে 2/4 0। কেন এখানে 2/4? মানে আপনার প্রথম যে দুইটা ক্লাস ছিল ইয়েস বা প্রথম দুইটা ছিল সানি, সেই কারণে চারটার মধ্যে দুইটা, এটা 2/4 এবং গুণ হয়েছে 0 দ্বারা। কেন? এখানে যে আমরা ক্যালকুলেশন করলাম সানির জন্য এইচ এর ভ্যালু 0, এই কারণে 0 দ্বারা মাল্টিপ্লিকেশন হয়েছে। পরেরটাতেও 1/4 0 দ্বারা মাল্টিপ্লিকেশন, পরেরটাতে 1/4 0 দ্বারা মাল্টিপ্লিকেশন।
তো এখানে ওভারঅল এইচ এর ভ্যালুটা আসে 0। এখন ইনফরমেশন গেইন ওই আউটলুক এই ফিচারটার জন্য ইনফরমেশন গেইন হবে এইচ অফ এস, মানে পুরা ডেটা সেটের যে এনট্রপি সেখান থেকে আমরা যদি আউটলুকের এনট্রপিটা মাইনাস করি তাহলে ইনফরমেশন গেইন পেয়ে যাব আমরা। যে ফিচারটার ইনফরমেশন গেইন বের করতে যাচ্ছি সেখানটা ইনফরমেশন গেইন এই দুইটা মাইনাস করলে আমরা পেয়ে যাব। তো কোন একটা ডেটা সেটের ক্ষেত্রে আমরা এইভাবে ইনফরমেশন গেইন গুলো ক্যালকুলেশন করতে পারি কোন একটা নির্দিষ্ট ফিচারের জন্য। তো এখানে জাস্ট আউটলুকের জন্য ক্যালকুলেশন করা হয়েছে। এখন যদি কেউ চায় যে আমরা ওয়াইন্ড বা টেম্পারেচার এটার জন্য ক্যালকুলেশন করব, সিমিলার প্রসিডিউরেও এগুলা ক্যালকুলেশন করতে হয়। তো এখানে টেম্পারেচারের জন্য তিনটা ক্লাস আছে, হট এবং একটা ক্লাস আছে মিল্ড মাইল্ড। তো এখান থেকে ওই দুইটার জন্য এনট্রপি ক্যালকুলেশন করে ওয়েটেড একটা এনট্রপি ক্যালকুলেশন করতে হবে, দেন ওইটা আমার মেইন ডেটা সেটের এনট্রপি থেকে মাইনাস করে দিলে ইনফরমেশন গেইন ওই টেম্পারেচার ফিচারটার জন্য ইনফরমেশন গেইন বের হয়ে যাবে। তো আমরা আরেকটা ডেটা সেট দেখি এই ডেটা সেটের জন্য। তো এটার জন্য এটা হলো ম্যানুয়াল প্রসিডিওরে একটা ডিসিশন ট্রি তৈরি করা। তো এখানে আমরা এনট্রপি এবং ইনফরমেশন গেইনের ক্যালকুলেশন দেখি। তো এখানে 14টা রেকর্ড আছে টোটাল। 14টার মধ্যে 9টা ক্লাস আছে ইয়েস এবং 5টা ক্লাস আছে নো প্লেট এনিস এর জন্য। তো এখান থেকে যে এইচ অফ এস আমার ওভারঅল বা ফুল ডেটা সেটের জন্য এনট্রপি সেটা হবে এইচ অফ এস ইকুয়াল মাইনাস। তো এখানে প্রবাবিলিটি প্রথমে আমার ইয়েস এর জন্য প্রবাবিলিটি নিতে হবে, পরেরটাতে নো এর জন্য। তো প্রবাবিলিটি অফ ইয়েস এর প্রবাবিলিটি কি হবে যে 14টার মধ্যে 9টা আছে ইয়েস, তো 9/14 লগ টু 9/14 প্লাস 5টা আছে নো ক্লাস, তো 5/14 লগ টু 5/14। এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে এই পুরো ডেটা সেটের একটা এনট্রপি ক্যালকুলেশন হয়ে যায়। পরে এখন আমরা চাইলে আউটলুকের ক্যালকুলেশন করতে পারি ইনফরমেশন গেইনটা। তো এটাকে আউটলুকের মধ্যে দেখা যাচ্ছে যে সানি আছে 5টা ইনস্ট্যান্স, ওভারকাস্ট আছে 4টা, রেইন আছে 5টা। তার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আবার এনট্রপি ক্যালকুলেশন করতে হবে। তো এই সানির জন্য এনট্রপি যে ক্যালকুলেশন হবে এটা মাইনাস মাইনাস, যেহেতু সানি আছে আমার 5টা ইনস্ট্যান্স, এর মধ্যে ইয়েস আছে 2টা, নো আছে 3টা, তাহলে 2/5 ইয়েস এর জন্য প্লাস 3/5 নো এর জন্য। তাহলে এটা হলো সানির জন্য। ওভারকাস্টের জন্য সবগুলাই আছে ইয়েস, সবগুলাই একই থাকলে তখন সেটার ক্ষেত্রে এনট্রপি হয় 0। পরটা রেইনের জন্য এরকম 3/5 লগ টু 3/5 প্লাস 2/5 লগ টু 2/5, কারণ এখানে 3টা ইনস্ট্যান্স আছে ইয়েস আর 2টা ইনস্ট্যান্স আছে নো। তো আমরা এটার যে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউশন করে সেটার এনট্রপি ক্যালকুলেশন করে নেব। এবার আমরা ওয়েটেড এনট্রপি ক্যালকুলেশন করব। ওয়েটেড এনট্রপি এইচ অফ এস আউটলুকের ওয়েটেড এনট্রপি হবে ওই যে আমার 14টার মধ্যে আউটলুকে ইয়েস কতগুলো আছে নো কতগুলো আছে, বা আমার আউটলুকের মধ্যে যে তিনটা ক্যাটাগরি ছিল সানি, ওভারকাস্ট এবং রেইন, সেই তিনটার জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন হবে। যে 14 মানে 5/14 এটা হলো সানির জন্য গুণন এই সানির জন্য যে এইচ এর ভ্যালুটা আসছিল সেই ভ্যালুটা দিতে হবে, দেন সানি এরপরে ওভারকাস্টের জন্য 4/14 গুণন 0 এবং পরেরটা আপনার ছিল রেইনের জন্য 5/14 গুণন 0.97। তো আউটলুকের জন্য বের হলো। এখন এই আমার মেইন ডেটা সেটের যে এনট্রপি ওখান থেকে আউটলুকটা মাইনাস করে দিলে ওভারঅল ডেটা সেটের একটা ওভারঅল ডেটা সেট বলতেছে এখানে আউটলুকের একটা ইনফরমেশন গেইন ক্যালকুলেশন হয়ে যাবে। তো এখানে পরীক্ষায় আপনাদের হয়তো যে কোনো একটা ফিচারের ইনফরমেশন গেইন বের করতে বলা হলো, তখন আপনাদের এইভাবে একটা ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হবে। ইনফরমেশন গেইন প্লাস এনট্রপি ক্যালকুলেশন। এটা কি বোঝা গেছে? সহজ আছে, আপনারা দেখলে পারবেন।
তো এই সিমিলার প্রসিডিওরে টেম্পারেচার, হিউমিডিটি, ওয়াইন্ডেরও এই এনট্রপি এবং এগুলো দিয়ে আমরা ইনফরমেশন গেইনটা পেতে পারি। তো যে কোনো একটা পরীক্ষা হয়তো যে কোনো একটা নির্দিষ্ট ফিচারের ইনফরমেশন গেইন বের করতে বলা হবে, বা পুরাটার একটা এনট্রপি ক্যালকুলেশন থাকতে পারে, আবার ম্যানুয়াল প্রসিডিওরেও কোনো একটা ডেটা সেট থেকে কিভাবে আমরা ডিসিশন ট্রি তৈরি করতে পারি সেটা থাকতে পারে। তো যেভাবে থাকুক এখান থেকে অ্যান্সার করতে পারো। তো এরপরে আমরা আসবো প্রোলগ প্রোগ্রামিং। আমরা এখন যেগুলো পাইথনে কাজগুলো করি সেটার শুরুতে ছিল প্রোলগে কাজ করা হতো একদম শুরুর দিকে। তো প্রোলগটা হলো শর্ট ফর প্রোগ্রামিং ইন লজিক, বা এটা ডিক্লারেটিভ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা এআই, এনএলপি, এক্সপার্ট সিস্টেম, নলেজ বেড অ্যাপ্লিকেশন এগুলো ক্ষেত্রে ইউজ করা হয়। তো এটা হচ্ছে পাইথন বা সি এর থেকে একটা ডিফারেন্ট টাইপ অফ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এবং এখানে কিছু লজিক্যাল রুল থাকবে এবং কিছু ফ্যাক্ট থাকবে। প্রোলগ প্রোগ্রামিং এ কিছু লজিক্যাল রুল থাকবে এবং কিছু ফ্যাক্ট দেয়া থাকবে, যেটার উপরে ভিত্তি করে এই প্রোলগ প্রোগ্রাম গুলো লিখতে হয়। স্বপন আছেন? জি স্যার আছে। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, প্রোলগ প্রোগ্রামিং এর এখানে কিছু ফ্যাক্ট থাকবে এবং লজিক্যাল রুল থাকবে। তো ফ্যাক্টটা কেমন হবে? মনে করেন এই ফ্যাক্ট রিপ্রেজেন্ট দা বেসিক অফ, মানে যে কোনো কিছু একটা বেসিক সিনট্যাক্স বা এগুলো বোঝালো ফ্যাক্ট দিয়ে। যেমন ক্যাট, টম, লাইক, টম, মিল। তো এখান দিয়ে বোঝাচ্ছে যে টম হলো ক্যাটের একটা ক্যাটাগরি, বা কোন একটা ক্যাটের নাম টম, এবং টম পছন্দ করে মিল্ক। তো এটা হলো ফ্যাক্ট। এখন ক্যাট টম মিন্স যে টম ইজ এ ক্যাট, এবং লাইক টম মিল্ক মিন্স যে টম লাইক মিল্ক। এখন এখান থেকে এ রুল এক্সপ্রেস রিলেশনশিপ বিটুইন ফ্যাক্ট, এখান থেকে একটা ফ্যাক্ট বা ছিল আমার, এখন একটা রুলস থাকবে। তো রুলস এর সিনট্যাক্সটা এরকম যে একটা কনক্লুশন এবং এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে, যেমন অ্যানিমেল এক্স, ক্যাট এক্স। তার মানে ক্যাটের মধ্যে এক্স এর ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে। তো সেটা ক্যাটের একটা ক্যাটাগরি এবং সেটা অ্যানিমেলেরও একটা ক্যাটাগরি। তো টম একটা ক্যাট, সেই কন্ডিশন দেয়া আছে, এবং আমরা কনক্লুশনে বলতে পারি যে টম হলো একটা অ্যানিমেল। তো এক্স ইজ অ্যান অ্যানিমেল ইফ এক্স ইজ এ ক্যাট। যদি এক্স টা ক্যাট হয় তাহলে এক্স একটা অ্যানিমেলও হবে। এখন এখান থেকে যে কোয়েরি করা হলো, কোয়েরিটা হলো মনে করেন এরকম কোশ্চেন মার্ক দিয়ে কোয়েরি থাকবে, বা কোয়েরি থাকতে পারে এভাবে যে কোশ্চেন লাইক টম মিল্ক। এখন এখান থেকে ট্রু ফলস জাতীয় রেজাল্ট রিটার্ন হবে, যে টম কি মিল্ক লাইক করে কি করে না। তো তার সিস্টেম চেক, এই উপরের যে রুলস এবং ফ্যাক্ট গুলো সিস্টেমটা চেক করবে, চেক করে সে রিটার্ন করবে এটা ট্রু নাকি ফলস। তো এটা একটা জাস্ট ছোট একটা এক্সাম্পল যেখানে কয়েকটা ফ্যাক্ট দেয়া ছিল এবং একটাই রুলস আছে। এরকম কোনো বড় এক্সাম্পলের ক্ষেত্রে অনেক ফ্যাক্ট থাকলো এবং অনেক রুলস দেয়া থাকলো, সেই ক্ষেত্রে এই সিনারিওটা আলাদা হবে। তো আমরা একটা ফ্যামিলি এক্সাম্পল রিলেশনশিপ দেখি ফ্যামিলি ট্রি এর ক্ষেত্রে। তো এটা হলো কিছু ফ্যাক্ট মনে করেন দেয়া আছে, যে প্যারেন্ট জন মেরি, প্যারেন্ট মেরি এলাইস, প্যারেন্ট জন স্যাম, প্যারেন্ট স্যাম টম। তো এখান থেকে বোঝা যাচ্ছে, বা এখানে কিছু ফ্যাক্ট গুলো দেয়া আছে যে ম্যারির বাবা হলো জন, তারপর একটা এলাইসের মা হতে পারে ম্যারি, স্যামের বাবা হতে পারে জন, আবার টমের বাবা হতে পারে স্যাম। এটা কিছু ফ্যাক্ট দেয়া আছে। এখন এখানে কিছু রুলস দেয়া হলো। রুলসটা হলো গ্র্যান্ড প্যারেন্ট এক্স এবং ওয়াই। তো এক্স এবং ওয়াই, তো প্যারেন্ট সাপোজ এক্স জেড এবং প্যারেন্ট জেড ওয়াই হলে আমরা এখান থেকে এক্স এবং ওয়াইটাকে গ্র্যান্ড প্যারেন্ট বলতে পারি। মনে করেন প্রথম দুইটা যে ফ্যাক্ট ছিল
যে ম্যারির বাবা হচ্ছে জন, আবার এদিকে অ্যালাইসের মা হলো মেরি। তাহলে অ্যালাইসের সাথে জনের যে রিলেশনটা এটা হবে গ্র্যান্ড প্যারেন্ট রিলেশনশিপ। তো সেই রুলসটা ডিফাইন করা হলো। সিবলিং এক্স এবং ওয়াই, যদি প্যারেন্ট পি এক্স এবং প্যারেন্ট পি ওয়াই এই ধরনের রিলেশনশিপ আসে, তাহলে সেটাকে সিবলিং ক্যাটাগরিতে বলা যাবে যে এখানে এক্স এবং ওয়াই, যেহেতু দুইটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার প্যারেন্ট পি, তো এখানে এক্স এবং ওয়াই এই দুইটা সিবলিংই হবে। এখান থেকে কোয়েরি মনে করেন থাকতে হলো যে গ্র্যান্ড প্যারেন্ট জন এবং অ্যালাইস এটা কি আসলে ইয়েস ট্রু রিটার্ন করবে নাকি ফলস রিটার্ন করবে। তো আমরা এই উপরের এখান থেকে দেখতে পারি যে অ্যালাইসের মা হচ্ছে মেরি, মেরির বাবা হলো জন, তার মানে জন এবং অ্যালাইস এদের মধ্যে রিলেশনশিপটা হলো গ্র্যান্ড প্যারেন্ট রিলেশনশিপ। তো এটা ট্রু একটা রেজাল্ট রিটার্ন করবে। তো পরীক্ষা হয়তো এরকম কিছু ফ্যাক্ট, এরকম কিছু রুলস দেয়া থাকলো, বা আপনাদেরকেও দুই তিনটা দেয়া আছে, আপনাদেরকে বলা হলো যে আরো কয়েকটা ফ্যাক্ট এবং রুলস তৈরি করো, তৈরি করে কিছু কোয়েরি থাকলে কোয়েরির অ্যান্সার দিতে হবে, অথবা নিজেরাই কোয়েরি করে ওটার অ্যান্সার দিতে হবে। তো এখানে কোয়েরিটা রিটার্ন করবে ইয়েস এবং নো জাতীয় কোনো ট্রু ফলস জাতীয় রেজাল্টটা রিটার্ন করবে। সবসময় ট্রু ফলস এরকমও না, অনেক সময় ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ভ্যালুটা দিবে। তো এই প্রোলগ প্রোগ্রামটি সাধারণত লজিক্যাল রুলস ফ্যাক্ট দিয়ে কাজ করে। যখন আমরা ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম সলভ করতে যাই তখন আসলে প্রোলগ দিয়ে ভালোভাবে কাজগুলো করা যায় না, তখন এই যে অ্যাডভান্স হিসেবে পাইথন চলে আসছে, পাইথন দিয়ে এই কাজগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ভালোভাবে সলভ করা যায়। তো রিকারশন ইন প্রোলগ, প্রোলগের ক্ষেত্রে রিকারশন যে ফাইন্ড দেয়ার ইজ এ পাথ বিটুইন টু নোডস ইন গ্রাফ, যে কানেক্টেড এ আর বি, এটা একটা গ্রাফের এক্সাম্পল, যে এ আর বি একটা দুইটা নোড কানেক্টেড, বি আর সি কানেক্টেড, সি আর ডি কানেক্টেড। তাহলে এখান থেকে এক্স এবং ওয়াই যদি পাথ দেয়া হয় এবং এটার কন্ডিশন থাকে যে কানেক্টেড এক্স এবং ওয়াই, তার মানে এই দুটা পাথ। আবার এক্স ওয়াই কানেক্টেড এক্স জেড এবং জেড ওয়াই হলে, তাহলে এই দুটা থেকে আমরা এক্স এবং ওয়াই কে পাথ হিসেবে ধরতে পারি। তার মানে এখানে যে কানেক্টেড এ বি বি সি, তারপরে যদি বলা হয় কানেক্টেড এ সি, এ সি কি কানেক্টেড? হ্যাঁ অবশ্যই কানেক্টেড, কারণ এ এর সাথে বি কানেক্টেড, বি এর সাথে আবার সি কানেক্টেড, সি এর সাথে আবার ডি কানেক্টেড, তাহলে এ ডি এটা নিজেদের মধ্যে কানেক্টেড হবে। তো এখানে কোয়েরি বলা হলো যে পাথ এ এবং ডি এটার মধ্যে কি পাথ আছে কিনা, এটা রিটার্ন করবে ট্রু, কারণ এর মধ্যে একটা পাথ আছে। যদি এখানে এ আর অন্য আরেকটা কিছু থাকতো তাও ই বা এফ, তখন এটা ফলস রিটার্ন করতো। তো এই ধরনের এক্সাম্পল গুলো সলভ করেন কিছু, যে প্রোগ্রামিং এর কোয়েরি গুলো, আহ, এগুলোর অ্যাপ্লিকেশন এক্সপার্ট সিস্টেম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নলেজ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বা গেমস এর ক্ষেত্রে এই ধরনের প্রোলগ গুলোকে ইউজ করা হয়। তো এটার কিছু সুবিধা এবং লিমিটেশন আছে, যে ইজি টু এক্সপ্রেস লজিক এন্ড রুলস ইজিলি করা যায়, এবং লিমিটেশনটা হলো যে বড় কোনো ডেটা সেটের ক্ষেত্রে এটা স্লো হয়ে যায়, বা এটা আসলে এতগুলো এইভাবে লজিক্যাল রুলস এবং ফ্যাক্ট দিয়ে ট্রেন করা এটা অনেক টাফ হয়ে যায়। সিম্বলিক এআই এনএলপির জন্য এটা ঠিক আছে, বাট নট সুইটেবল ফর নিউমেরিক্যাল কম্পিটিশন। যখন ম্যাথমেটিক্যাল কম্পিটিশন বা নিউমেরিক্যাল কম্পিটিশন করা হয় তখন এটা আসলে ভালোভাবে কাজ করতে পারে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তো এখানে কিছু প্যারেন্টের রুলস দেয়া আছে, কোয়েরি করা হলো। তো যদি এটা ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, ফলস হলে ফলস রিটার্ন করবে। আবার প্যারেন্টের সাথে গ্র্যান্ড প্যারেন্ট থাকলে যে সিবলিং কিনা ম্যারি এবং স্যাম, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে জন দুজনেরই, ম্যারি এবং স্যামের দুজনেরই পিতা হলো জন, তো তাহলে ওরা দুজন কি হবে, সিবলিং হবে, এটা আমরা ট্রু বলতে পারি। আবার কোন একটা গ্রাফের ক্ষেত্রেও সেম এক্সাম্পল দেখালাম। অ্যারিথমেটিক কোনো অপারেশনের ক্ষেত্রেও প্রোলগ ইউজ করা হয়, কিন্তু আসলে এটা ভালোভাবে ইভালুয়েট করতে প্রবলেম হয় বড় কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য। তো এখানে ক্যালকুলেট দ্য স্কোয়ার অফ এ নাম্বার, একটা নাম্বারের স্কোয়ার বের করবে, তো এখানে স্কোয়ার এন রেজাল্ট, তো রেজাল্টটা হবে এন বাই এন, এন গুণন এন। তো কোয়েরি করলাম যে স্কোয়ার 4x, তো x এর ভ্যালুটা কি হবে এটা রিটার্ন করবে।
তো এক্স এর ভ্যালুটা কি হবে, আমার স্কোয়ারের মধ্যে বলা আছে 4, তো এখানে 4 গুণন 4 যেটা 16 আসবে, আবার পরেরটাতে স্কোয়ার 5y, y এর আউটপুট হিসাবে এখানে 25 আসবে। তো এই যে যে ধরনের এক্সাম্পল গুলো দেখালাম, এই ধরনের এক্সাম্পল গুলো সলভ করলেই আশা করি পারবেন পরীক্ষায়। আর এখান থেকে তেমন কিছু নাই। তো এই প্রলগ প্রোগ্রামিং এর এখান থেকে একটা কোশ্চেন পাবেন, আর ডিসিশন ট্রি এর ওগুলো ওখান থেকে বেশি পাবেন, হয়তো 20 মার্কের, আর প্রলগ এখান থেকে 10 মার্কের। এগুলা বুঝতে পারছেন আজকে যেগুলো প্রবলেম দেখালাম? উৎপল আছেন? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যাঁ, এগুলা সলভ করবেন, এই জাতীয় প্রবলেম গুলো পরীক্ষায় পাবেন। তো আপনাদের উপস্থিতি অনেক কম অনলাইন ক্লাসেও। কালকে আপনাদের ক্লাস আছে? জি স্যার। এরপরে কবে ফ্রি? বুধবার? জি স্যার, বুধবারে নিতে পারবেন স্যার। আপনাদের আরেকটা ক্লাস হলেই হয়ে যাবে। স্যার হ্যাঁ তখন স্যার আমাদের ধরুন হচ্ছে যে সাজেশন তো দিয়েছেন স্যার, দেখলাম। তো স্যার যদি মানে সবগুলা মিলে একটা যদি সামারাইজ করে দিতেন তাহলে ভালো হতো। সামারাইজ তো করবো, পরীক্ষা তো দেরি আছে আপনাদের। জি স্যার, ওইটাই বললাম আর কি, এটা করবেন তো পরে। জি স্যার। সমস্যা নেই, করতে থাকেন, এটা সামারাইজ করে দিব নি। আচ্ছা, এখন স্লাইড ওপেন করে যেগুলো দেখাচ্ছে, আরেকটা ক্লাস হলে আপনাদের শেষ হয়ে যাবে, তো শেষ করার পরে আমরা একটা ক্লাসে সামারাইজ দেখাই দেব ওভারঅল। ওকে স্যার, থ্যাংক ইউ। ভালো হতো স্যার। বুঝি নাই? স্যার ভালো হতো, কারণ ঈদের ছুটি। স্যার একটা ইনফরমেশন মানে যদি আপনার কাছে থাকে স্যার, ওই মানে ঈদের পর কবে ইউনিভার্সিটি খোলা স্যার? 12 তারিখ। ইউনিভার্সিটি 13 তারিখে খুলবে। আচ্ছা 13। এই যে সাজেশনের কথা আগে আগে বললেন না, আমি তো বললাম যে এই যে প্রলগ প্রোগ্রামিং যেগুলো দেখালাম এখন, এখান থেকে মনে করেন 10 মার্কের একটা কোশ্চেন থাকবে, যেরকম একটা কোনো ফ্যাক্ট রুলস দেয়া থাকলো, আপনাদেরকেও কিছু তৈরি করতে বলা হলো, সেখান থেকে কোয়েরি করে অ্যান্সার করতে হবে, এরকম টাইপের প্রবলেম। এরপরে ডিসিশন ট্রির যে দেখালাম ম্যানুয়াল তৈরি করা, এবং ওখান থেকে ইনফরমেশন গেইন বা আউটলো আপনার হচ্ছে এনট্রপি ক্যালকুলেশন গুলো, তো ওইখান থেকে দেখা যাচ্ছে 20 বা বেশি মার্কের 20 এর বেশি মার্কের কোশ্চেন থাকতে পারে। তো এখান থেকে দেখা গেল যে আপনার 30। এরপরে আমি লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, কেএনএন, এরপর র্যান্ডম ফরেস্ট যে ম্যাথ গুলো দেখেছি, ওখান থেকে তো ম্যাথ গুলো সলভ করবেন, প্রত্যেকটা ম্যাথই থাকবে, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, কেএনএন, তারপর লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, এইসবের ম্যাথ গুলো পাবেন। এরপরে আপনার ওই যে অবটেইন দা আউটপুট অফ সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের যে ম্যাথটা দেখাইছিলাম, ওইটা একটা ম্যাথ থাকবে। দেন ওখান থেকে কানেকশন আর্কিটেকচার গুলো পড়তে বলছিলাম, তো কানেকশন আর্কিটেকচার গুলো পড়লে সেখান থেকে আপনার তো একটা কানেকশন আর্কিটেকচার গুলো ড্র করতে বলা হতে পারে। তো আমরা নেক্সট সপ্তাহে আপনাদের, নেক্সট সপ্তাহ বলতেছি এই সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবারের দিকে, আর এর মধ্যে যদি আপনারা ফ্রি থাকেন তাহলে বলেন, ক্লাস নিবনি কাল পরশু বা মঙ্গলবার। ঠিক আছে উৎপল? স্যার বুধবার লাস্ট অফ সবে অনেকেরই স্যার, তার আগে সবাই আবার বাড়ি চলে যাবে, স্যার, কোনো সমস্যা হবে? জি স্যার, ওই আমাদের হচ্ছে রবিবার কালকে জাভা ক্লাস আছে, সোমবার ইংলিশ ক্লাস, আর হচ্ছে জাভা ক্লাস কখন আছে? কালকে স্যার মেহেদী স্যার কখন নেয় স্যার? মেহেদী স্যারের মানে আব্বু তো অসুস্থ, এই জন্য স্যার একটু সময় মানে একটু আগে পিছিয়ে করে নেয় আর কি। তো মেহেদী স্যার যখন নেয় ওইটার আগে পিছে টাইমটা আমাকে জানান, আমি নিয়ে নিব ক্লাস আপনাদের।
আচ্ছা ঠিক আছে স্যার। স্যার স্যার, নাহলে হ্যাঁ, বুধবার দিন হচ্ছে ওই 4 তারিখ সবাই বাড়ি যাবে, তো অফিস টফিস শেষ অনেকের, বা 3 তারিখ 4 তারিখে সবাই বাড়ি যাবে বুধবারে। সমস্যা নেই, দরকার আমি আপনাদের হচ্ছে রেকর্ড করে দিয়ে দিলাম, আপনারা দেখলেন। জি স্যার, এটা হবে নি, মানে সমস্যা নেই স্যার, বা ঈদের মানে বাড়ি গিয়ে ঈদের 2 দিন আগে বা 1 দিন আগেও করা যাবে, 5 তারিখ 6 তারিখ বা ঈদের পরে। ঠিক আছে, আমি আজকেই আরো নিতাম, হচ্ছে আমার গলা ব্যথা হয়েছে তো এই জন্য আমি একটু কথা বলতে পারতেছি না, সমস্যা হচ্ছে। তাহলে কালকে স্যার ওই আমি আপনাকে সময়টা মেহেদী স্যার কখন নেয়, পরে কালকে, রাত 10টা, মেহেদী স্যার মেবি 9টার দিকে নিয়ে নিবে স্যার, তাহলে আপনি যদি ফ্রি থাকেন, গ্রামের সমস্যা না থাকে, 10টা সাড়ে হ্যাঁ, 10টার দিকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে। আরেকটা ক্লাস নিলে 2টা মেথড বাকি আছে, কে মিন ক্লাস্টারিং এর আর হচ্ছে আপনার এই এসভিএম এর 2টা প্রবলেম আমরা দেখলে শেষ হয়ে যাবে। আজকে শেষ করতে পারতাম, তো আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করব। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।